নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। সাত রাজ্যে ফের এসআইআরের সময়সীমা বৃদ্ধি করল কমিশন। উত্তরপ্রদেশকে সবচেয়ে বেশি, তবে বাড়তি সময় নয় পশ্চিমবঙ্গকে। অমিত শাহ রোহিঙ্গা বাংলাদেশি সন্দেহে বাংলাভাষীদের উপরে পুশব্যাক করছে, এমনই অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর সংক্রান্ত ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিককে উদ্দেশ্য করে কমিশন একটি কড়া চিঠি পাঠিয়েছে। স্পষ্ট করা হচ্ছে, কোন জেলার তরফে নতুন ভোট কেন্দ্রের প্রস্তাব এখনো কমিশনে আসেনি। নিঃশব্দে বাতিল প্রায় 6.5 লাখ রেশন কার্ড। গুজরাটের রেশন উপভোক্তাদের তালিকায় সংশোধন ঘিরে জোর শোরগোল। দ্বন্দ্ব তৈরি হচ্ছে উপভোক্তাদের নাম বাদ করার কারণ নিয়েও। সংসদের নাম বিভ্রাট, প্রধানমন্ত্রীকে নরেন্দ্র বাজপেয়ী সম্বোধন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সংসদ জুড়ে উঠল হাসির রোল। 5 লক্ষ গীতাপাঠের অনুষ্ঠানে 2 বিক্রেতাকে হেনস্থা। সেই ঘটনায় থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে 3 অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। সবকটাকে গ্রেফতার করেছি। গীতা পাঠের অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাকে হেনস্থায় ক্ষুব্ধ মমতা। সর্বধর্ম সমন্বয়ের বার্তাও দেন তিনি। ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে কৃষ্ণনগরের জনসভার মঞ্চ থেকে গর্জে উঠলেন তিনি। সর্বধর্ম সমন্বয়ের বার্তাও দিলেন। তিনি বলেন, সবকটাকে গ্রেফতার করেছে, এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়। সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে মমতা আরও বলেন, গীতা পাঠ তো আমরা সকলেই বাড়িতে করি, পাবলিক মিটিংয়ে করার কি দরকার? দুর্গাপুজো যখন হয় তখন মিলেমিশে করি। আপনারা কে যে ভেদাভেদ করছেন? আমি সর্বধর্মকে নিয়ে চলতে চাই, নতুন ধর্ম আমদানি করেছেন। প্রসঙ্গত, গত রবিবার ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করেছিল আরএসএস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদ। ওই দিন সেখানে চিকেন প্যাটিস বিক্রি করতে গিয়েছিলেন দুজন। একজন আরামবাগের বাসিন্দা শেখ রিয়াজুল, অন্যজন তপসিয়ার মোহাম্মদ সালাউদ্দিন। অভিযোগ, গীতা পাঠের অনুষ্ঠানে সামিল হওয়া কয়েকজন যুবক তাদের হেনস্থা করে। প্যাটিস ফেলে দেওয়ার পাশাপাশি তাদের মারধর করা হয় বলে অভিযোগ। কান ধরে ওঠবসও করানো হয়। রিয়াজুলের প্রায় 3,000 টাকার খাবার নষ্ট হয়। জানা যায়, ধর্মীয় অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রি কেন, এই প্রশ্ন তুলেই হামলা চালানো হয় তাদের ওপর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় 2 বিক্রেতাকে হেনস্থার ভিডিও। এরপরই ময়দান থানায় 2টি আলাদা অভিযোগ দায়ের হয়। সে অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার 3 অভিযুক্তকে গ্রেফতার করে ময়দান থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃত সৌমিক ঘোষ উত্তর 24 পরগনার গোবরডাঙ্গার বাসিন্দা। গ্রেপ্তার হওয়া তরুণ ভট্টাচার্য হুগলির উত্তরপাড়ার বাসিন্দা। আরেক ধৃত স্বর্ণেন্দু চক্রবর্তী অশোকনগরের বাসিন্দা। প্রসঙ্গত, এই ঘটনায় আগেই ফুঁসে উঠেছিল তৃণমূল ও সিপিএম। তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন, আমিষ খাবার যারা খান না তারা কিনবেন না। কিন্তু বিক্রেতাকে মারধর করবে কেন? ওরা ওখানে নানা জিনিস বিক্রি করে আয় করেন, এরকম করা যায় না। তীব্র নিন্দা করছে। এফআইআর করেছিলেন বাম আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক। সংসদের নাম বিভ্রাট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাজপেয়ী সম্বোধন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সংসদে উপস্থিত সকলেই তাজ্জব, ওঠে হাসির রোল। সংসদে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবারের পর বুধবারও সংসদের নাম বিড়ম্বনা। এবার প্রধানমন্ত্রীকে নরেন্দ্র বাজপেয়ী বলে উল্লেখ করলেন খোদ তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তা নিয়ে সংসদে উপস্থিত সকলেই তাজ্জব, ওঠে হাসির শোরগোল। সমালোচনাও করছেন কেউ কেউ। এদিন এসআইআর নিয়ে বিরোধীদের চোখা চোখা ভাষায় আক্রমণ করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রথম দফায় কংগ্রেসকে একহাত নেন তিনি। কখনো নাম করে আবার কখনো নাম না করে রাহুল গান্ধীকে খোঁচা দেন বিজেপি সাংসদ। তারপর আসেন বাংলার এসআইআর প্রসঙ্গে। তার কথায় বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন, এসআইআর করতে দেব না। হলো তো, কেন এসআইআর নিয়ে গালাগাল করছেন? সংসদের অভিযোগ, বাংলায় অনুপ্রবেশ রুখতে কাঁটাতার লাগানোর জন্য জমি দেওয়া হয়নি। তার জেরে বাংলায় অনুপ্রবেশকারীদের ভিড় বলেই দাবি তার। আর তাদের নকল পরিচয়পত্র তৈরিতে সহযোগিতা করা হচ্ছে বলেও অভিযোগ তার।
সংসদে দাঁড়িয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন তিনি। দাবি করেন তার সংসদীয় এলাকায় সবচেয়ে বেশি ভুতুড়ে ভোটার পাওয়া গিয়েছে। তদন্ত হওয়ার দাবিও জানান অভিজিৎ। এসআইআর এর আতঙ্কে আত্মহননের মতো অভিযোগের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ। আর এরপরই নাম বিভ্রাটে জড়ান তিনি। মুখ ফসকে বলে ফেলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র বাজপেয়ী। পরে অবশ্য ঢোক গেলে নরেন্দ্র মোদী বলেন তিনি। তিনি দাবি করেন বাংলার শাসক শিবির নরেন্দ্র মোদী এবং অমিত শাহর নাম শুনলে কাঁদতে শুরু করেন। নির্বাচন কমিশনের কাছে তার আর্জি বাংলার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে এসআইআর এর কাজ শেষ করা হোক। হাই নিউজ নেটওয়ার্ক। নিঃশব্দে বাতিল প্রায় 6.5 লাখ রেশন কার্ড। গত 5 বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে রেশন উপভোক্তাদের তালিকায় এই সংশোধন ঘিরে জোর শোরগোল। দ্বন্দ্ব তৈরি হয়েছে উপভোক্তাদের নাম বাদ পড়ার কারণ নিয়েও। নিঃশব্দে বাতিল প্রায় 6.5 লক্ষ রেশন কার্ড। গত 5 বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে গুজরাটে রেশন কার্ডের উপভোক্তাদের তালিকায় এই সংশোধন ঘিরে জোর শোরগোল তৈরি হয়েছে। দ্বন্দ্ব তৈরি হয়েছে উপভোক্তাদের নাম বাদ পড়ার কারণ নিয়েও। 2020 সাল থেকে চলতি বছরে অক্টোবর পর্যন্ত গুজরাটে মোট 6.34 লাখ রেশন কার্ড বাতিল হয়েছে। 2020 সালের তালিকা থেকে বাদ পড়েছে 47,936 জন উপভোক্তার নাম। 2021 সালে বাদ পড়েছেন 2,19,151 জন। 2022 সালে 1,32,362 জন এবং 2023 সালে 1,35,362 জন। 2024 সালে বাদ পড়েছে 30,889টি কার্ড এবং 2025 সালে অক্টোবর পর্যন্ত 69,102টি। কিন্তু কী কারণে উপভোক্তাদের তালিকা সংশোধন এবং কোন যুক্তিতে বাদ তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। প্রশ্ন, এই প্রক্রিয়া কি গোটা ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য নাকি প্রশাসনিক কাজকর্মে অসঙ্গতির ইঙ্গিত? যদিও সরকারি সূত্রের দাবি তালিকায় অনেকের নাম একাধিকবার ছিল, অনেক অবৈধ অযোগ্য উপভোক্তার নামও ছিল তালিকায়, অনেকের আবার আধার কার্ডের তথ্যেও ভুল ছিল। এই সমস্ত নাম বাদ গিয়েছে। পাশাপাশি মৃত এবং স্থানান্তরিত উপভোক্তাদের নামও বাদ দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও বিষয়টি নিয়ে বিতর্কের দানা বেঁধেছে। সরকারের দাবি কোনো বৈধ উপভোক্তার নাম বাদ যায়নি। যেসব নাম বাদ গিয়েছে তাদের কেউই প্রশাসনের দ্বারস্থ হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। সাত রাজ্যে ফের এসআইআর এর সময়সীমা বৃদ্ধি করল কমিশন। উত্তরপ্রদেশকে সবচেয়ে বেশি, তবে বাড়তি সময় নয় পশ্চিমবঙ্গকে। অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর এর সময়সীমা বৃদ্ধি করেনি কমিশন। 12 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। তার মধ্যে 7 রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর সময়সীমা আবার বৃদ্ধি করল নির্বাচন কমিশন। তবে সেই তালিকায় নেই পশ্চিমবঙ্গ। অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ শেষ করার সময়সীমা বৃদ্ধি করেনি কমিশন। কেরলকে আগেই বাড়তি সময় দেওয়া হয়েছিল। এবার এসআইআর এর কাজ শেষ করার জন্য বাড়তি সময় পাচ্ছে তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর এবং উত্তরপ্রদেশ। কাজ শেষ করার জন্য সবচেয়ে বেশি সময় দেওয়া হয়েছে উত্তরপ্রদেশকে। বিজ্ঞপ্তি দিয়ে কমিশন প্রথমে জানিয়েছিল 4 ডিসেম্বর এনুমারেশন প্রক্রিয়া শেষ করতে হবে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। তারপরে সেই সময়সীমা 7 দিন বৃদ্ধি করেছিল কমিশন। সেই সময়সীমা বৃহস্পতিবার 11 ডিসেম্বর শেষ হচ্ছে। কমিশন আগেই জানিয়েছিল এই কাজ শেষ করতে অতিরিক্ত সময় লাগবে কিনা। এবার সেই মতো পদক্ষেপ করল। তামিলনাড়ু এবং গুজরাটকে 14 ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে এনুমারেশন প্রক্রিয়া। খসড়া তালিকা প্রকাশ করতে হবে 19 ডিসেম্বর। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে এই কাজ শেষ করতে হবে 18 ডিসেম্বরের মধ্যে। খসড়া তালিকা প্রকাশ করতে হবে 23 ডিসেম্বর। সবচেয়ে বেশি সময় পেয়েছে উত্তরপ্রদেশ। তাদের এনুমারেশন প্রক্রিয়া শেষ করার জন্য 26 ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। খসড়া তালিকা প্রকাশ করতে হবে 31 ডিসেম্বর। কেরলের ক্ষেত্রে সময়সীমা আগেই বৃদ্ধি করে 18 ডিসেম্বর করা হয়েছিল। তাদের খসড়া তালিকা প্রকাশ করতে হবে 23 ডিসেম্বর। গত শুক্রবার 12 রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসেছিল কমিশন। এসআইআর এর কাজ সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর, ওই বৈঠকেই অতিরিক্ত সময় নিয়ে কথা হয়।
জানা গিয়েছে ওই বৈঠকে কমিশন জানিয়েছে এই 12 রাজ্যের মধ্যে এসআইআর করতে কোনো রাজ্যের অতিরিক্ত সময় লাগলে জানাতে হবে। সেই সময় দিতে রাজি বলেও জানায় কমিশন। হাই নিউজ নেটওয়ার্ক। শহর জুড়ে হোটেল, নাইট ক্লাব, পানশালায় বড়দিন এবং নববর্ষের অনুষ্ঠানে বিশেষ নজরদারি করবে কলকাতা পুরসভা। প্রতি বছর এই সময় বিভিন্ন ধরনের কনসার্ট, ডিজে নাইট, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পার্টির আয়োজন করা হয়। আর ঠিক এই কারণেই ডিসেম্বরের শেষ সপ্তাহে শহরময় বিশেষ নজরদারি চালাতে চলেছে কলকাতা পুরসভা। কলকাতা শহরে উৎসবের মরশুম বরাবরই জমজমাট। বড়দিন ও নববর্ষের রাতে পার্ক স্ট্রিট থেকে সল্টলেক, গড়িয়াহাট থেকে নিউ টাউন প্রতিটি এলাকায় হয়ে ওঠে বিনোদনের কেন্দ্রবিন্দু। তাই শৃঙ্খলা বজায় রাখতে এবং কর ফাঁকি রুখতে এবছরও সক্রিয় হচ্ছে পুরসভা। শীতকালীন উৎসবের মরশুমে বড়দিন ও ইংরাজি নববর্ষকে ঘিরে শহরের হোটেল, নাইট ক্লাব, রেস্তোরাঁ ও পানশালাগুলিতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। প্রতি বছর এই সময় বিভিন্ন ধরনের কনসার্ট, ডিজে নাইট, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পার্টির আয়োজন করা হয়। আর ঠিক এই কারণেই ডিসেম্বরের শেষ সপ্তাহে শহরময় বিশেষ নজরদারি চালাতে চলেছে কলকাতা পুরসভা। বিনোদন করের নিয়ম মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতেই 23শে ডিসেম্বর থেকে রাত্রিকালীন অভিযান শুরু করবে পুরসভার বিশেষ দল। এই নজরদারি চলবে আগামী 3রা জানুয়ারি পর্যন্ত। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, উৎসবের বিশেষ দিনগুলিতে যে কোনো ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান করতে হলে পুরসভার কাছ থেকে অনুমতি নিতে হয়। একই সঙ্গে জমা দিতে হয় নির্দিষ্ট বিনোদন কর। অভিযোগ, প্রতি বছরই বেশ কিছু হোটেল, অভিজাত ক্লাব কিংবা পানশালা অনুমোদন ছাড়াই পার্টি আয়োজন করে থাকে। সেই ফাঁকফোকর বন্ধ করতেই এবার আরও কড়া অবস্থানে প্রশাসন। পুরসভার এক আধিকারিক জানিয়েছে, অনুমতি না নিয়ে যদি কোনো অনুষ্ঠান হয় কিংবা অনুমোদনের শর্ত ভেঙে আয়োজনে বাড়াবাড়ি করা হয়, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মোটা অঙ্কের জরিমানা করতে হবে। বিশেষ করে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠান চালালে কর দ্বিগুণ হবে। এইসব নিয়ম ঠিকমতো মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে টিম রাস্তায় নামবে। নির্দিষ্ট দিনগুলিতে মধ্যরাতের পরও অভিযান চালানো হবে। জানা গিয়েছে, শুধু হোটেল, রেস্তোরাঁতেই নয়, শহরের বিভিন্ন প্রদর্শনী, মেলা প্রাঙ্গণ, পার্ক কিংবা খেলার মাঠে আয়োজিত ইভেন্টগুলিও এই নজরদারির আওতায় আসবে। পুরসভা সূত্রে দাবি, কিছু ক্ষেত্রে মেলা বা প্রদর্শনীর নামে বড়সড় বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হলেও কর জমা দেওয়া হয় না। এবছর সেই ধরনের কোনো ফাঁকি ধরা পড়লে কঠোর পদক্ষেপ করা হবে। যদিও বিনোদন কর বিভাগের এক অভ্যন্তরীণ সূত্র বলছে, আগের বছরের তুলনায় এবার লোকবল কিছুটা কম, ফলে বড় পরিসরে অভিযান চালানো সম্ভব না। তা সত্ত্বেও বিভিন্ন এলাকায় নজরদারির জন্য 2টি বিশেষ দল প্রস্তুত করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী আরও বাহিনী যুক্ত করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। হাই নিউজ নেটওয়ার্ক। দুর্গাপুজোর পর এবার দীপাবলি। হেরিটেজ তকমা পাওয়ায় উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে লিখলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে দীপাবলির স্বীকৃতি এই উৎসবকে গোটা বিশ্বের কাছে আরও জনপ্রিয় করে তুলবে। 2021 সালে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো অর্জন করেছিল ইউনেস্কোর ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজ। এবার সেই তকমাতে যুক্ত হল অন্যতম বড় উৎসব দীপাবলিও। সম্প্রতি দিল্লিতে চলছে ইউনেস্কোর ইন্টার গভর্নমেন্টাল কমিটির 20তম সম্মেলন। 8ই ডিসেম্বর থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে আগামী 13ই ডিসেম্বর পর্যন্ত। সাংস্কৃতিক ঐতিহ্যকে চিহ্নিত করতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। বুধবার 10ই ডিসেম্বর দীপাবলিকে এই তালিকাভুক্ত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স পোস্টে লিখেছেন, এই খবরে বিশ্বের সকল ভারতীয় আনন্দিত ও রোমাঞ্চিত। দীপাবলি আমাদের প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক। এটি আমাদের প্রাচীন সভ্যতার স্বরূপ। আন্তর্জাতিক ক্ষেত্রে দীপাবলির স্বীকৃতি এই উৎসবকে গোটা বিশ্বের কাছে আরও জনপ্রিয় করে তুলবে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানিয়েছেন, ভারতের জন্য আজ এক ঐতিহাসিক দিন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির আমলে ভারতীয় সংস্কৃতি গোটা বিশ্বজুড়ে স্বীকৃতি পাচ্ছে। এই সম্মান দেশের বিভাজনের উপর সম্প্রীতির, হতাশার উপর আশার বার্তা দেয়। উল্লেখ্য, প্রায় সপ্তাহব্যাপী অধিবেশনের ৭৯টি দেশের ৬৭টি মনোনয়ন জমা পড়ে। ইউনেস্কোর তরফে জানানো হয়, অশুভ শক্তির বিরুদ্ধে জয়ের প্রতীক হল দীপাবলি।
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এই উৎসবে যোগ দেন। এই উৎসব ভারতীয় ঐতিহ্যের প্রতীক। প্রাচীন আধ্যাত্মিকতার সঙ্গেও এই উৎসবের মিল রয়েছে। এই উপলক্ষে দিল্লিতে অকাল দীপাবলি পালন করা হয়। দিল্লির লালকেল্লায় এই উৎসব অনুষ্ঠিত হয়। হাই নিউজ নেটওয়ার্ক। যাত্রী ভোগান্তির ক্ষতে মলম লাগাতে এবার বড়সড় ঘোষণা করল ইন্ডিগো। বিমান বিভ্রাটের জেরে যেসব যাত্রী প্রবল সমস্যায় পড়েছেন তাদের জন্য 10,000 টাকার অতিরিক্ত ভাউচার ঘোষণা করল উড়ান সংস্থা। ইতিমধ্যে বাতিল হওয়া বিমানের টিকিটের দাম ফেরত দেওয়া হয়েছে। এবার আরও বড় ক্ষতিপূরণের পথে ইন্ডিগো। যাত্রী ভোগান্তির ক্ষতে মলম লাগাতে এবার বড়সড় ঘোষণা করল ইন্ডিগো। গত 3 থেকে 5 ডিসেম্বরে বিমান বিভ্রাটের জেরে যেসব যাত্রী প্রবল সমস্যায় পড়েছেন তাদের জন্য 10,000 টাকার অতিরিক্ত ভাউচার ঘোষণা করল উড়ান সংস্থা। ইতিমধ্যে বাতিল হওয়া বিমানের টিকিটের দাম ফেরত দেওয়া হয়েছে। এবার আরও বড় ক্ষতিপূরণের পথে ইন্ডিগো। গত সপ্তাহে একের পর এক উড়ান পরিষেবা বাতিল করেছে ইন্ডিগো। তার জেরে ব্যাপক ভোগান্তির শিকার হয়েছেন আমজনতা। 8 দিন ধরে প্রবল সমস্যার পরে অবশেষে কড়া পদক্ষেপ করেছে কেন্দ্র। প্রত্যেকদিন ইন্ডিগোর বিমান পরিষেবার 10% ছেটে ফেলা হচ্ছে। এহেন পরিস্থিতিতে যাত্রীদের ক্ষতিপূরণে আরও সচেষ্ট হচ্ছে ইন্ডিগো কর্তৃপক্ষ। 10,000 টাকা পর্যন্ত ভাউচার ঘোষণা করা হচ্ছে অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য। বৃহস্পতিবার ইন্ডিগোর তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়, বিমান ছাড়া 24 ঘন্টা আগে পর্যন্ত যাদের উড়ান বাতিল হয়েছে সেসব যাত্রীদের দেওয়া হবে ক্ষতিপূরণের ভাউচার। 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। বিমান যাত্রা দৈর্ঘ্যের উপর ভিত্তি করেই নির্ধারিত হবে ভাউচারের অঙ্ক। আগামী 12 মাসের মধ্যে ইন্ডিগো বিমানের টিকিট কাটলে এই ভাউচারের মাধ্যমে টিকিটের দামে ছাড় পাবেন যাত্রীরা। তবে বিমান বাতিল হওয়া সমস্ত যাত্রীকে দেওয়া হবে না এই ভাউচার। যারা অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কেবল তারাই এই ভাউচার পাবেন। উল্লেখ্য, ভারতে অন্তর্দেশীয় উড়ান পরিষেবার অন্তত 65% নিয়ন্ত্রণ করে ইন্ডিগো। প্রতিদিন উড়ানের সংখ্যা 2,300টি। সেই পরিষেবা সম্পূর্ণরূপে মুখ থুবড়ে পড়েছে গত সপ্তাহে। বিমানের যাত্রীরা যেভাবে ভোগান্তির মধ্যে পড়েছেন সেটা যেন আর না হয় তা নিশ্চিত করতে চাইছে কেন্দ্র। উড়ান কেড়ে নেওয়া ছাড়াও ইন্ডিগোর উপর বড়সড় জরিমানা বসানো হতে পারে। শাস্তি পেতে পারেন আধিকারিকরাও। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতায় এসে ভারতের ভবিষ্যৎ মহাকাশ পরিকল্পনার কথা স্পষ্ট করে দিলেন নভশ্চর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। বুধবার মিউজিয়াম অফ অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সের অনুষ্ঠানে তিনি জানান, দেশের নিজস্ব মহাকাশ কেন্দ্র স্থাপন এখন স্রেফ সময়ের অপেক্ষা। কলকাতায় এসেই ভারতের ভবিষ্যৎ মহাকাশ পরিকল্পনার কথা স্পষ্ট করে দিলেন নভশ্চর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। বুধবার মিউজিয়াম অফ অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সে অনুষ্ঠানে তিনি জানান, দেশের নিজস্ব মহাকাশ কেন্দ্র স্থাপন এখন স্রেফ সময়ের অপেক্ষা। তার কথায় আগামী 10 থেকে 15 বছরের মধ্যে এটা হবেই হবে। 2030 বা 2040 তা বড় কথা নয়। মহাকাশ জয় 2047-এর আগে বিকশিত ভারতের অঙ্গ। দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশ অভিযান উপর থেকে ভারতকে কেমন দেখাচ্ছিল, এই প্রশ্নের জবাবে হুবহু তুলে ধরলেন রাকেশ শর্মার বহু প্রচারিত উত্তর, সারে জাহাসে আচ্ছা। সহাস্য শুক্লা জানালেন, এই চেনা উত্তরটা আগেও দিয়েছেন এবং তার অনুভূতিও রাকেশের চেয়ে আলাদা কিছু নয়। কলকাতা শুভাংশুর কাছে স্মৃতির শহর। বিমান বাহিনীর প্রশিক্ষণ নিতে বারাকপুরে দীর্ঘ সময় কাটানোর স্মৃতিও উল্লেখ করেন তিনি। কলকাতা তার চোখে বড় আদরের, যেখানে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন শুভাংশু। প্রথমে সেন্টার ফর স্পেস ফিজিক্সে স্কুল কলেজের পড়ুয়াদের সঙ্গে সময় কাটানো, সেখানে থেকে ছাত্রছাত্রীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব, তারপর তার নামে তৈরি প্যাভিলিয়ন পরিদর্শন ও একটি মিউজিয়াম ভ্রমণ। দিনের শেষে বিশেষ আলোচনা সভা মেলে ধরেছেন তার মহাকাশ যাপনের অভিজ্ঞতা। শিরোনাম, মাই এক্সপিরিয়েন্স ইন স্পেস, দ্য ফাইনাল ফ্রন্টিয়ার। এই বৈঠকে ছিলেন প্রফেসর ডক্টর সন্দীপ চক্রবর্তী, ডিরেক্টর, ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস রিসার্চ, নাসার বিজ্ঞানী ডক্টর জয়দীপ মুখার্জি এবং অন্যান্য বিশেষজ্ঞরা। উল্লেখ্য, এই বছর 26শে জুন অ্যাক্সিওম 4 মিশনে 3 সহ নভশ্চরের সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছান শুভাংশু। 15 জুলাই পৃথিবীতে অবতরণ। ভারতের মহাকাশ গবেষণার নয়া অধ্যায় রচনায় এই সফরকে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন মহাকাশ বিশেষজ্ঞরা। এতে সায় দিলেন শুভাংশু। তার বার্তা,
দেশের মহাকাশ পরিকাঠামো দ্রুত বদলাচ্ছে। প্রযুক্তি, দক্ষতা ও পরিকল্পনা সব ক্ষেত্রেই অগ্রগতি স্পষ্ট চোখে পড়ছে। নিজস্ব মহাকাশ কেন্দ্রের লক্ষ্য সময় সাপেক্ষ হলেও অনিবার্য। বক্তব্যে তাই পরিষ্কার আস্থা, আগামী দশকে মহাকাশ গবেষণায় ভারত আরও বড় পদক্ষেপ নিতে চলেছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।